এই মুহূর্তে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি চলছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওসমান হাদি সমর্থক সহকর্মী সহ তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে ছুটে এসেছেন। এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে, ঢাকা ৮ আসনের হাদির প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন বিএনপির মির্জা আব্বাস তিনি এসেছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছেন। কিছুক্ষণ আগে মাহফুজ আলম সদ্য অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা মাহফুজ আলম তিনি এসেছেন। সার্বিকভাবে যদি বলতে চাই যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এক প্রকার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা আসছেন, ভিতরে যাচ্ছেন, হাদির শারীরিক অবস্থা সর্বশেষ খোঁজ খবর তারা নিচ্ছেন, নিয়ে কিন্তু তারা বের হচ্ছেন। সেই সঙ্গে যেহেতু এখানে শুধুমাত্র হাদি নন, অন্যান্য রোগীরা রয়েছেন, বিভিন্ন রোগীবাহী অ্যাম্বুলেন্স আসছে, বিভিন্ন ভাবে এখানে রোগীরা আসছেন। সেই যা পথ অর্থাৎ ইমার্জেন্সি যে বহির্বিভাগের ইমার্জেন্সি যে সেকশনটি রয়েছে সেটিতে যাতে প্রবেশে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, কোনো ধরনের বেগ পেতে না হয় রোগীদের, সেটি নিশ্চিত করতেই সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য কাজ করছে এবং ইমার্জেন্সির প্রবেশ পথ থেকে শুরু করে একবারেই বহির্বিভাগের প্রবেশ পথ পর্যন্ত একটি রাস্তার দুই ধারে কিন্তু সেনা সদস্যরা তারা দাঁড়িয়ে পড়েছেন এবং তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। কাউকে আসলে এই ভিতর দিয়ে অহেতুক ঘোরাফেরা বা জটলা যাতে বেঁধে না যায় সেই বিষয়টি তারা দেখছেন। সেই সাথে জানিয়ে রাখতে চাই দর্শক যারা আমাদের রয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু হাদি নিরাপত্তা সংখ্যায় ভুগছিলেন এবং গত 14 নভেম্বর হাদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেছিলেন যে তিনি নিরাপত্তা সংখ্যায় রয়েছেন। তাকে বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন করে নানাবিধ হুমকি দেওয়া হচ্ছে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলেও কিন্তু হুমকি দেওয়া হয়েছিল এবং যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে সেই হুমকিও তাকে দেওয়া হয়েছিল, যেটি তিনি 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন। এবং সেই 14 নভেম্বর থেকে আজ 12 ডিসেম্বর প্রায় 1 মাস, অর্থাৎ 2 দিন কম 1 মাস, এই 1 মাস সময়ে তার নিরাপত্তা কেন জোরদার করা হয়নি? এই 1 মাসের মাথায় যেহেতু তার যে হুমকিটি ছিল, জীবন নাশের যে হুমকি এবং সংকটটা ছিল, সেটি মূলত বাস্তবে রূপ নিতে চলছিল। যখন আসলে দুর্বৃত্তরা তাকে গুলি করেছে তখন তিনি রিকশায় যাচ্ছিলেন বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং 2 জন দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে এসে তাকে খুব কাছ থেকে টার্গেট করে গুলি করে বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম। তারপর 2:35 নাগাদ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। ইমার্জেন্সি থেকে তাকে জরুরিভাবে ইমার্জেন্সি নিচে লেগেছে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি সেটি এখন পর্যন্ত হয়তো আমরা জানতে পেরেছি। আমরা সেই সঙ্গে যদি জানাই যে তার অপারেশন চলে কিছুক্ষণের মধ্যে হয়তো বা তার বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা একটু জানতে চাইবো আমাদের সহকর্মী শাহরিয়ার পুলক রয়েছেন। পুলক সার্বক্ষণিক খোঁজ খবরগুলো নিচ্ছিলেন। পুলক, একটু জানাবেন যে আপনি তো দীর্ঘ সময় ধরে এই ঢাকা মেডিকেল কলেজের হাদির তথ্য সংগ্রহ করছিলেন, এখন কি পরিস্থিতি দেখছেন বা কোন পর্যায়ে কোনো মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বার্তা এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত যে আমরা শুনেছিলাম যে শেষ খবর পর্যন্ত যে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, তো এখনো পর্যন্ত ভিতর থেকে কোনো তথ্য আসেনি। তবে ইতোমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে ব্যক্তিরা রয়েছেন, ডাক্তার শফিকুর রহমান এসেছিলেন এবং নাহিদ ইসলাম এবং পাটোয়ারিও এসেছেন, তারা কিন্তু এখনো কিন্তু ভিতরে অবস্থান করছে। তো তারা যখন বের হচ্ছেন তখন কিন্তু আমরা জানতে পারছি যে তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি ভিতরে কি অবস্থা রয়েছে। তবে এখনো পর্যন্ত যে সর্বশেষ তথ্যটি আমরা জানতে পেরেছি, যে আমরা যে দুপুরবেলা তথ্যটি জেনেছিলাম যে তার অবস্থা এখনো মুমূর্ষু, তার এখনো ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তো এই অবস্থাটি এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি সর্বশেষ।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন আসছিল পুলক, তখন কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন স্লোগান হাদির সমর্থক যারা ছিল বা তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা দিচ্ছিল। সেই জায়গা থেকে কতটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল বা যখন আসলে রোগীরা ঢুকছে সেই নিরাপত্তাটা কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করছে? একদমই, আমরা যখন প্রথমে এসেছিলাম আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যারা এখানে একমাত্র ঢামেকের যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল মানে গার্ডরা ছিল, তারাই কিন্তু পরিস্থিতি সামলাচ্ছিল। কিন্তু যখন এই জিনিসটা একদম বেরিয়ে যায়, হাতের কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যে আর্মির কয়েকটি প্লাটুন এসে পড়ে এবং সেনাবাহিনীর প্লাটুনগুলো আসার পর কিন্তু এই সার্বিক যে পরিস্থিতি তখন কিন্তু ঠিক অবস্থা আছে। তারপরেও কিন্তু আপনি দেখবেন যে উৎসুক জনতা যারা রয়েছে এবং তাদের কিন্তু ভিড়ের কারণে কিন্তু যারা রোগীরা রয়েছে, অ্যাম্বুলেন্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে বেগ পেতে হচ্ছে। তো এই যে অবস্থাটি সেটি এখন সামাল দিতে এখন সেনাবাহিনীর আরও বেশি ইউনিট বাড়ানো হয়েছে, আরও কয়েকটি প্লাটুন যোগ দিয়েছে। তো এখন আপাতত যে দর্শকদের উৎসুক যে মানুষরা রয়েছে তাদের কিন্তু অবস্থা এখন আন্ডার কন্ট্রোলে রেখেছে এবং এই অবস্থায় এখন যারা রোগীরা রয়েছে তারা এখন স্বাচ্ছন্দ্যে আসতে পারছেন। আমরা দেখছিলাম যখন মূলত রাজনৈতিক নেতাকর্মীরা আসছিলেন, বিশেষ করে মির্জা আব্বাস যখন প্রবেশ করেন, তখন নানাবিধ একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিটি একটু জানতে চাই। আচ্ছা, এই পরিস্থিতিটি আসলে তখনই ঘটেছে, মির্জা আব্বাস কিন্তু প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি এসেছিলেন এবং ওই সময়টাতে কিন্তু যে আর্মির যারা বা সেনাবাহিনী যারা রয়েছে তারা কিন্তু কেবল এসেছিলেন। তো তখন তারা কেবল প্রস্তুতি নিচ্ছিলেন যে কিভাবে এই জিনিসটা সাজানো যায়, কিভাবে এই জিনিসটি আন্ডার কন্ট্রোলে আনা যায়। তখনই কিন্তু মির্জা আব্বাসের আসার কারণে কিছুটা একটু হট্টগোল লেগে গিয়েছিল, কারণ একজন রাজনৈতিক ব্যক্তি যখন আসেন তখন তাকে নিয়ে তিনি কিন্তু সেন্টার অফ পয়েন্টে থাকেন, তিনি কিন্তু অ্যাটেনশনে থাকেন। সেই জন্য কিন্তু তার উপর অ্যাটেনশনটা আসার কারণে এখানে কিন্তু ভিড় বেড়ে গিয়েছিল। এই ভিড় বেড়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছিল যে সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছিল পরিস্থিতিটি সামাল দিতে। এজন্য দেখা যাচ্ছিল যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন। তো এই জিনিসটি আসলে দেখা যাচ্ছিল যে যারা এখানে বিশৃঙ্খলা একটি সৃষ্টি হচ্ছিল, যার ফলে এই অবস্থাটি যারা নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মীরা আসলে তারা বেশ রাগান্বিত ছিলেন। রাগান্বিত থাকার কারণে কিন্তু তারা এই ভুয়া ভুয়া স্লোগানটা দিচ্ছিলেন। পুলক, আপনাকে ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত সবশেষ আরও একটি তথ্য পেয়েছি, যেহেতু আপনার কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এখানে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং সেই অপারেশন থিয়েটার তার গুলি যেটি ছিল ভেতরে, অর্থাৎ তার কান স্পর্শ করে মাথার ভিতরে যে গুলিটি ছিল সেই গুলিটি বের করা হয়েছে বলে কিন্তু আমরা তথ্য পেয়েছি। কিন্তু গুলিটি বের করা হলেও গুলির খোসা জাতীয় কিছু এখন পর্যন্ত ভিতরে রয়ে গেছে এবং সেটি বের করতে চিকিৎসকরা তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না বা সিদ্ধান্ত নিতে চায় যে সেটি বের করলে রক্ত বেরিয়ে আসতে পারে বা রক্তক্ষরণ হতে পারে কিনা, ইন্টারনাল রক্তক্ষরণ হলে তাকে সেই জায়গা থেকে কতটা ক্ষতির মুখে পড়তে পারে ওসমান হাদি, সেই বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্তের জন্য মেডিকেল বোর্ড পর্যালোচনা করছেন এবং তাকে সার্বক্ষণিক বিষয়টি দেখভালের চেষ্টা করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে হাদির যেহেতু গুলিটি বের করা হয়েছে, খোসা জাতীয় কিছু একটা ভিতরে থাকলেও তার পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটলে তাকে সিএমএইচে নেওয়া হবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সঙ্গে জানিয়ে রাখতে সার্বিক বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, ওসমান হাদির আজকের যে ঘটনাটি ঘটেছে তিনি কিন্তু এই সংখ্যাটি আরও আগেই করেছিলেন। 1 মাস আগেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে তাকে হত্যার উদ্দেশ্যে কেউ তাকে নজরে রাখছে, সার্বক্ষণিক তাকে মনিটরিং করা হচ্ছিল, সে কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে সেই বিষয়গুলো যেহেতু মনিটরিং করা হচ্ছিল এবং তাকে ফোন করে বিভিন্ন ফোন নম্বর তাকে ফোন করে এই বিষয়গুলো বারবারই তাকে নোটিশ করা হচ্ছিল এবং যে কোনো সময় তার উপর হামলা হতে পারে সেই বার্তাটিও তাকে দেওয়া হচ্ছিল। সেই সঙ্গে একটু জানাতে চাই যে এই পুরো পরিস্থিতির মধ্যে তিনি যখন বার্তাটি দিয়েছে 1 মাস হয়ে গেলেও কিন্তু তাকে এখন পর্যন্ত নিরাপত্তার বেষ্টনের আওতায় নিয়ে আসা যায়নি, সেই ক্ষোভটি প্রকাশ করছে। আমরা আবারও একটু আমন্ত্রণ জানাবো পুলককে। পুলক,
আরও কিছু তথ্য কি আপনার কাছে আসলো কিনা, সার্বিক কি বিষয় আসলে দেখলেন, এবং মেডিকেল বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আরও কোনো বার্তা আসলে আমরা একটু আগে যে বার্তাটি পেয়েছি যে তার গুলিটি বের করা হয়েছে, তবে খোসা জাতীয় কিছু একটি ভিতরে রয়েছে যেটি বের করতে গেলে কিছুটা ঝুঁকি রয়েছে, এমন কোনো বার্তা আসলে আপনাদের পক্ষ থেকে পাবো কিনা, বা আরও আনুষ্ঠানিক কোনো বার্তা আছে? যেমনটি আপনি বলছিলেন, আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি যে যে তার মাথার এখানে যে গুলিটি লেগেছিল সেই গুলিটি কিন্তু বের করা হয়েছে, এবং ডাক্তাররা বলছেন যে এটি যে প্রক্রিয়াটি রয়েছে প্রক্রিয়াটি অত্যন্ত নাজুক, তো যে কোনো ধরনের সমস্যা হলে এটি কিন্তু তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে। এই জন্য ভবিষ্যতে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রাখা হবে কিনা, নাকি উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হবে, সেটি কিন্তু পরে মেডিকেল বোর্ডের একটি ব্রিফিং করার কথা রয়েছে আগামীতে, কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে হয়তো আমরা সেটা জানতে পারবো। তখন আমরা জানতে পারবো আসলে যে হাদির যে পরবর্তী পদক্ষেপ, তার শারীরিক অবস্থা পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হতে পারে, সেটি আমরা তখনই জানতে পারবো। আরেকটি বিষয় জানাবেন, হাদির বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। এই সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করে তো বেশ কিছু তথ্যপাত্র পেয়েছে, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকেও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা আসেনি, তবে অন্তর্বর্তী সরকার কিন্তু একটি বিবৃতি দিয়েছে ফেসবুক পোস্টে। তারা তিনি কিন্তু বলেছেন যে অতি দ্রুত এই যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, সেদিন কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনাটি কিন্তু একটু কাকতালীয় নয়, বা এই ঘটনাটি যে এই ঘটনাটি আজকে যে ঘটবে এটি কিন্তু অনেক আগে থেকে অনুমান, এরকম যে ঘটনাটি ঘটবে এটি একটু আগে থেকে অনুমিত ছিল, কারণ প্রথম থেকে আমরা দেখেছি যে কয়েক মাস আগে থেকে গত নভেম্বর মাসেও কিন্তু অনেকগুলো ফেসবুক পোস্টে তিনি হাদি জানিয়েছেন যে এই ধরনের হুমকির ঘটনা শুধু তার উপর হুমকি নয়, তার পরিবারের সদস্যদের উপরও কিন্তু হুমকির ঘটনা তিনি কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন। তো এই আর কি যে বিষয়গুলো, যে তখন যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেত, যেহেতু হাদি আমরা দেখেছি কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা যখন চালান তিনি কিন্তু বেশ কিছু অত বেশি জনবল নিয়ে কিন্তু প্রচারণায় নামেন না কিন্তু, এবং এটি যে শুক্রবারে একটি ঘটনা ঘটার মতো অবস্থা ছিল সেটি কিন্তু যারা দুর্বৃত্তরা রয়েছে তারা কিন্তু আগে থেকে জানতেন, কারণ হাদি একমাত্র শুক্রবারে বা জুমার পরে কিন্তু নির্বাচনী প্রচারণায় নামতেন। তো এই ঘটনাগুলো আসলে অনেকগুলো পরীক্ষামূলকভাবেই হয়তো হয়েছে, অনেক প্রস্তুতি নিয়েই কিন্তু হয়তো দুর্বৃত্তরা যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। পুলক, আমরা দেখছিলাম যে হাদি যখন আসলে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, আর সেই প্রচারণার মধ্যে বেশ কিছু মানুষ তাকে সহায়তা করেছে, আর ধীরে ধীরে তার সমর্থন বাড়ছিল বলে কিন্তু এখানে তার যা সহযোগী এসেছেন, রাজনৈতিক সহযোগী এসেছেন তারা করছেন, আর তারা বিভিন্ন সংখ্যার কথা বলেছেন এবং সন্দেহ পোষণ করছেন, সেই বিষয়ে যদি একটু জানান। হ্যাঁ, আমি কথা বলেছি দুপুর থেকে ঘটনার পর থেকে তার যে শুভাকাঙ্ক্ষী এবং নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা আসলে অনুমেয় ছিল, তবুও হাদি কখনো এই ধরনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল তারা এই জিনিসগুলো ভয় পেতেন না, কিন্তু তারা কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা ঘটানোর একমাত্র যারা তারা সন্দেহ করছেন তারা ছাত্রলীগের কর্মীরা অথবা আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন, তারাই কিন্তু প্রথম থেকে তারা বলছিল যে তারা বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিয়ে আসছিল, প্রথম থেকে প্রকাশ্যে তারা হত্যার হুমকি দিয়ে আসছিল। তো এখনো পর্যন্ত যেহেতু ঘটনাটি সম্পর্কে তদন্ত চলছে এবং আমরা জানতে পেরেছি যে একটি খুব সুন্দর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হতে পারে, এখনো পর্যন্ত আমরা সেই আপডেটটা হতে পাইনি, কিন্তু ভবিষ্যতে পেয়ে যাব। তো এই আপডেট মামলাটা করার পর যখন তদন্তে আগাবে বিষয়টি, তখন আমরা হয়তো জানতে পারবো যে আসলে কোন দলের পক্ষ থেকে বা কোন রাজনৈতিক কোনো আছে কিনা, নাকি ব্যক্তি পর্যায়ে এই ধরনের ঘটনাটি ঘটেছে, সেটি আমরা ভবিষ্যতে জানতে পারবো। পুলক, আপনাকে ধন্যবাদ, আবারও আমন্ত্রণ জানানো হবে আপনাকে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির এই হামলার ঘটনা, অর্থাৎ ওসমান হাদিকে যেভাবে দুর্বৃত্তরা গুলি করেছে সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা কর্মসূচি ঘোষণা করেছে। বিশেষ করে যদি জানাতে চাই যে সন্ধ্যার পরে ডাকসুর নেতাকর্মী যারা রয়েছেন, ডাকসুর নেতাকর্মীরা তারা প্রতিবাদ মিছিল করবেন। সেই সঙ্গে একটু আগে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সড়কে ছাত্র দলের নেতৃত্বে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্বে এটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু হাদির এমন ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং হাদির পরিবার সহ সহকর্মী যারা রয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে ধৈর্য ধারণের জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন।
যে অর্থাৎ বুলেটের সঙ্গে যে লেগে থাকা কিছু ভেতরের রয়েছে সেটি বের করতে গেলে অনেকটা ঝুঁকির মুখে পড়তে পারে হাদি। সেই ঝুঁকিটি এড়ানোর জন্য তারা সিদ্ধান্ত নিতেছে এবং তার অবস্থা কিছুটা ভালো হলে তাকে হয়তোবা উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সেটি সিএমএস হাসপাতালে তাকে নেওয়ার একটি প্রস্তুতির আলোচনা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যেহেতু বিকেল থেকে এখন পর্যন্ত হাদির অবস্থা মুমূর্ষ সংকটাপন্ন, গুলিটি তার কানের ঠিক পিছনে মাথায় লেগেছে এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন পর্যায়ে রয়েছে, কতটা ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, গুরুত্বপূর্ণ কোনো অর্গানে গুলিটি আঘাত করেছে কিনা, এই বিষয়গুলো হয়তো বা তার অপারেশন শেষ হলে যখন মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা যখন ব্রিফিং করবেন তখন আমরা মূলত এটি জানতে পারবো। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে দুপুর 2টা 20 থেকে 25 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে, যেখানে পানিরটেক এলাকায় বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে খুব কাছ থেকে দুর্বৃত্তরা গুলি করে এবং সেটি ঠিক কানের পাশ দিয়ে মাথায় আঘাত করেছে এমনটি কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেখান থেকে তাকে দ্রুত সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং আসার পরেই প্রাথমিকভাবে তার পর্যবেক্ষণ করেই কিন্তু তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার গুলিটি এখন বের করা হয়েছে। আমরা আবারও একটু আমন্ত্রণ জানাবো পুলককে। পুলক, আরও একটু যদি জানান যে আমরা দেখছি যে বিভিন্ন মিছিলের স্লোগান আমাদের কানে আসছে, সার্বিকভাবে কি আরও কোনো কঠোর কর্মসূচির দিকে কি তার সমর্থক যারা রয়েছে তারা যাবে কিনা, বা এই যে ঘটনার বিষয়ে তারা আরও কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? আচ্ছা, প্রথমে একটু জানিয়ে রাখতে চাই, শুধু তাদের দলীয় কর্মী নয়, শুধু তাদের দলের পক্ষ থেকে নয়, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা দেখেছি ছাত্রদল বিএনপি থেকে উদ্বেগ প্রকাশ করানো হয়েছে, জামাতি ইসলামের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ইতোমধ্যেই কিন্তু তাদের একটি কর্মসূচি দিয়ে ফেলেছে। তারা বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ সমাবেশ করছেন, বিক্ষোভ মিছিল করছেন। তো এই অবস্থায় আসলে বিভিন্ন যে রাজনৈতিক দলের কর্মীরা তাদের বিভিন্ন দলের পাশে রয়েছে, এটি তার বোঝা যায় যে আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেগুলো রয়েছেন তারা এখন আসলে যে কোনো উদ্বেগ যেগুলো সৃষ্টি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন সেটি উদ্বেগ একসাথে কিন্তু তারা এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু একসাথেই তারা বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এবং বিক্ষোভ করছেন এই বিষয়ে। ধন্যবাদ পুলক। আরেকটু জানাবেন যে কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এসেছিলেন এবং সেই সাথে ছাত্র শিবিরের নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী মাহফুজ আলম এসেছিলেন, তারা মূলত কোনো বার্তা দিয়েছে কিনা? এখন আপাতত আমরা একটু এখনো যদি জানতে চাই যে ছাত্র দলের যে রাকিবুল হাসান রয়েছেন কিন্তু তিনি এখন এখানে বার্তা দিচ্ছেন, আমি কিন্তু একটু পরে হয়তো জানতে পারবো তিনি কি বলছেন। এমনিতে ভিসি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু আসলে উদ্বেগজনক একটি ঘটনা, কারণ আপনি দেখেন নির্বাচনী তফসিল কিন্তু গতকাল প্রকাশ হয়ে গেছে এবং গতকালকে কিন্তু জানানো হয়ে গেছে যে কবে নির্বাচন হচ্ছে। তো এর মধ্যে এইরকম ধরনের একটি ঘটনা আসলে রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটি উদ্বেগ সৃষ্টি করবে এবং এই ধরনের ঘটনা অন্য কোনো নির্বাচনী প্রার্থীর সাথে হতে পারে কিনা সেটিও কিন্তু একটি ভাবার বিষয়, কারণ হয়তো হতে পারে যে এখন বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দেশের সেটি নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু তারা আবেদন রাখছেন যে এই ধরনের ঘটনা যাতে নির্বাচনের আগ মুহূর্তে যাতে আর না ঘটে, সেজন্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো বাড়ানো যায়, সেটি যাতে সম্ভব হয়, সেটি যেন যাতে করা সম্ভব হয় সেজন্য তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহ্বান জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আবারও আপনার সঙ্গে যুক্ত হবো। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই হাদির অবস্থা এখনো মুমূর্ষ। শরীফ ওসমান হাদির মাথার পেছন থেকে যে গুলিটি বের করা হয়েছে, গুলির বের করা হলো খোসাটি এখন পর্যন্ত রয়ে গেছে এবং সেটি বের করতে গেলে কিছুটা ঝুঁকি রয়েছে, রক্তক্ষরণ হতে পারে, ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে। সেই জায়গা থেকে অনেকটা সিদ্ধান্তের জায়গায় রয়েছে মেডিকেল বোর্ড এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে তাকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তো এই ছিল আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।